শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি লাইলুনার ঝর্ণা, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ। বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের শেষ পাঠটি নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করার আগে আমরা কিছু ছবি দেখে নেই। আমরা প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একজন লোকের পায়ের পাতা পরীক্ষা করা হচ্ছে, কেননা সে পায়ের পাতায় ব্যথা অনুভূত করছে। এবং পরবর্তী ছবিতে দেখতে পাচ্ছি যে একজন লোকের কোমরের অংশটি ব্যথা করছে। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে তার উদরীয় অঞ্চল বা তল পেটে ব্যথা অনুভব করছে। এবং সর্বশেষ ছবিটিতে আমরা একটি মহিলা বমি করছে। তো আমরা যদি সবগুলো সিনড্রোম একসাথে মিলিয়ে দেখি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আজকের পাঠের বিষয়টি কি। বন্ধুরা, তারপর আমরা চলো দেখে নিই যে আজকের পাঠের বিষয়টি কি হচ্ছে। আজকের পাঠের বিষয়টি হচ্ছে বৃক্কের তাৎক্ষণিক বিকল, লক্ষণ, করণীয় এবং ডায়ালাইসিস। চলো বন্ধুরা, আমরা জেনে নিই এই পাঠটি তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের মানব শারীরতত্ত্ব, বজ্র ও নিষ্কাশন চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। আজকের পাঠটি শেষ করার পর বন্ধুরা, তোমরা কোন কোন বিষয় সম্পর্কে শিখতে পারবে চলো আমরা একটু জেনে নিই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বৃক্ক বিকল হওয়ার কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানবে, ডায়ালাইসিস সম্পর্কে বলতে পারবে এবং বৃক্ক প্রতিস্থাপনে অবশ্য করণীয় বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে। তো বন্ধুরা, আমরা অলরেডি জেনে গেছি যে আজকে আমাদের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমাদের কিডনি বা বৃক্ক বিকল হওয়ার কারণ, তার লক্ষণ, প্রতিকার এবং তার প্রতিষেধক হিসেবে আমরা কি কি কাজ করতে পারি। চলো বন্ধুরা, আমরা পাঠে চলে যাই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বৃক্ক বিকল হওয়ার কারণ। আমার মনে হয় তোমাদের প্রথমত জানা উচিত যে বৃক্ক বিকল বলতে আমরা মূলত কি বুঝি। আসলে মানুষের বয়স বাড়ার সাথে সাথে বৃক্কের কার্যক্ষমতা ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। মূলত একজন 70 বছর বয়স্ক মানুষের বৃক্কের কার্যক্ষমতা 50% হ্রাস পায়। রোগ ব্যাধির কারণে বৃক্কের এই কার্যক্ষমতা হ্রাস পাওয়াকে বৃক্কের বিকলতা বলে। এবং আমরা এই বৃক্কের বিকলতাকে দুটি ভাগে ভাগ করতে পারি। এক, দীর্ঘস্থায়ী বিকলতা এবং দুই, তাৎক্ষণিক বিকলতা। দীর্ঘস্থায়ী বিকলতা বলতে আমরা কি বুঝি? যখন কোনো কিডনি তার বিকল হতে ধীরে ধীরে বছরের পর বছর সময় নেই, সেটাকে আমরা দীর্ঘক্ষণিক বিকলতা বলি। আর তাৎক্ষণিক বিকলতা বলতে আমরা বুঝি যদি একজন সুস্থ মানুষকে বৃক্ক 48 ঘন্টার ভিতরে নাইট্রোজেনজাত বজ্র পদার্থ নিষ্কাশন এবং অসমো রেগুলেশন পদ্ধতিতে ভারসাম্য রক্ষা করতে না পারে, তখনই সেটাকে আমরা তাৎক্ষণিক বিকলতা বলবো। তো বন্ধুরা, এই বৃক্ক যদি বিকল হয়ে যায় তাহলে কি প্রবলেম ঘটে? মূলত এতে রক্তের মধ্যে পটাশিয়াম আয়নের পরিমাণ বেড়ে যায় এবং যেটা আমাদের হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ করে দিতে পারে। যদিও একজন সুস্থ মানুষের যে দুটি বৃক্ক থাকে এবং যে কোনো একটি বৃক্ক দিয়ে সে সারা জীবন অতিবাহিত করতে পারে, তবুও বৃক্ক বিকল হলে আমরা অবশ্যই এর প্রতিকারের ব্যবস্থা জানতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। চলো বন্ধুরা, আমরা এখন জেনে নিব যে বৃক্ক বিকল হওয়ার কারণগুলো কি কি। প্রথমে যে কারণটা আমরা দেখব, ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন বলতে আমরা কি বুঝি? আমরা মূলত জানি যে মানবদের প্রোটোপ্লাজমের 90 থেকে 92% থাকে পানি এবং একজন মানুষের দেহে তার 70% হচ্ছে পানি। যদি এই পানির পরিমাণ কমে যায়, সেটাকে আমরা ডিহাইড্রেশন বলবো, যেটা বৃক্ক বিকল হওয়ার একটি মূল এবং প্রধান কারণ। তারপরটি হচ্ছে রক্ত প্রবাহ কমে যাওয়া। কোনো অসুস্থতা বা কোনো ধরনের দুর্ঘটনাবশত যদি বৃক্কের মধ্যে রক্ত প্রবাহ কমে যায়, সেটিও বৃক্ক বিকল হওয়ার একটি কারণ। তারপরে পয়েন্টটি হচ্ছে ডায়রিয়া ও বমি। যদি কোনো ব্যক্তির ঘন ঘন ডায়রিয়া ও বমি হয়, সেখানে তার পানির শূন্যতা হয়, সেটাও বৃক্ক বিকল হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ। তারপরটি হচ্ছে শক, হার্ট অ্যাটাক। শক বলতে আমরা বলছি যে টিস্যুতে যদি আমার রক্ত প্রবাহ কমে যায়, তাহলে আমার কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো ব্যক্তি হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন, তাহলে তার কিডনি বিকল হওয়ার কারণ থাকতে পারে। এছাড়াও অগ্নাশয়ের প্রদাহ, হৃৎপিণ্ডে বিভিন্ন ধরনের বৃক্কের বিভিন্ন ধরনের জটিলতা ইত্যাদি বিভিন্ন কারণেও কিডনি বিকল হতে পারে। চলো বন্ধুরা, আমরা পরবর্তী কারণটি জেনে নিই, ভুল রক্ত দেওয়া। এই ভুল রক্ত দেওয়া বলতে আমরা কি বুঝি? মূলত আমরা জানি বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার আমাদের রক্তকে 4টি ভাগে ভাগ করেছেন। এই বিভাগগুলো হলো
এ, বি, এবি এবং ও। এই 4টা গ্রুপে মধ্যে ও এবং ওকে বলা হচ্ছে সার্বিক দাতা, কে বলা হচ্ছে সার্বিক গ্রহীতা। তো এই ক্ষেত্রে আমরা যদি এ গ্রুপের কোনো ব্যক্তিকে বি গ্রুপের রক্ত দিয়ে থাকি তাহলে ব্যক্তির বৃক্কের বিকল হওয়ার একটি কারণ হতে পারে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে যদি আমরা ওই ব্যক্তিকে ভুল রক্ত দিয়ে থাকি ওই ব্যক্তিটি মারাও যেতে পারে। চলো বন্ধুরা, আমরা পরবর্তী যে পয়েন্টটি দেখে নিই, বিষাক্ত পদার্থ গ্রহণ। তারপরটি হচ্ছে বৃক্কের টিস্যু কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে কিডনি বিকল হতে পারে। এবং অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ওষুধ, হৃদরোগজনিত বিভিন্ন ধরনের ওষুধ যদি আমরা দীর্ঘকালীনভাবে সেবন করে থাকি তাহলে আমাদের কিডনি বিকল হতে পারে। আমরা বন্ধুরা অলরেডি কিডনি বিকল হওয়ার কারণগুলো জেনে গিয়েছি, তারপর তোমাদের সুবিধার্থে আমরা আবার একটু রিভিউ করছি। প্রথমটি হচ্ছে ডিহাইড্রেশন, রক্ত প্রবাহ কমে যাওয়া, ডায়রিয়া, বমি, সব হার্টে অ্যাটাক, ভুল রক্ত দেওয়া, বিষাক্ত পদার্থ গ্রহণ, বৃক্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়া, অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ দীর্ঘকালীন সেবন। চলো বন্ধুরা, আমরা এখন জেনে নেই এই বৃক্ক যদি বিকল হয় তাহলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে। তো প্রথমে যেই লক্ষণটি হচ্ছে মূত্র একেবারেই না হয়। এটি এমন হতে পারে মূত্রের পরিমাণ কমে যেতে পারে, মূত্র আরো বেশি গাঢ় হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে মূত্র একেবারেই শরীর থেকে পাস হচ্ছে না। নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ আমাদের শরীরে কি হবে, জমে যাবে। যেহেতু মূত্র দেহ থেকে বের হচ্ছে না, তার মানে হচ্ছে যেহেতু মূত্রের মাধ্যমে আমাদের নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ দেহ থেকে অপসারিত হচ্ছে আর এটি যেহেতু বের হতে পারছে না, তার মানে হচ্ছে আমাদের শরীরে এই পদার্থগুলা ধীরে ধীরে জমে যাবে। তারপরে হচ্ছে শরীর ফুলে যাওয়া। আমরা আমাদের প্রথমে যে পাঠা শুরু করতে যে ছবিটি দেখেছিলাম যে লোকটির পায়ে পানি এসে গেছে, লোকটি পা ব্যথা অনুভূত হচ্ছে, আসলে মূলত এটি হচ্ছে যে শরীরে যখন পর্যাপ্ত পরিমাণ পানি চলে আসবে তার দেহের ওজনের তুলনায় তখন তার কিডনি বিকল হওয়ার একটি কারণ থাকতে পারে, কারণ দেহ থেকে তার প্রয়োজনীয় পরিমাণ পানিটা তখন বের হয় না। তারপর হচ্ছে পাঁজর ও কোমরের মাঝামাঝি ব্যথা অনুভূত হওয়া, বমি বমি ভাব এবং উচ্চ রক্তচাপ। এই লক্ষণগুলো যখন দেখবো এবং সাথে দেখবো যে সে ঘন ঘন হেঁচকি তুলছে, তার ঘন ঘন শ্বাস সে ফেলছে, এই লক্ষণগুলো যখন আমরা দেখবো একত্রিত ভাবে বা তার দুই একটি কম বা বেশি হলে অবশ্যই আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ কিডনি বিকল হয়ে গেলে শরীরের মধ্যে আমাদের পটাশিয়াম আয়নের পরিমাণ বেড়ে যাবে এবং যেটা আমাদের হৃদযন্ত্রক্রিয়া বন্ধ করে দিয়ে আমাদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তো এই রোগটি হলে আমাদের অবশ্যই আমাদের বিশেষজ্ঞ ব্যক্তির চিকিৎসকের নিকট শরণাপন্ন হওয়া উচিত এবং তিনি আমাদের যে গাইডলাইনগুলো দিবেন সেখানের মধ্যে কিছু গাইডলাইন সম্পর্কে তোমাদের সাথে এখন আমরা আলোচনা করব। প্রথমেই হচ্ছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যারা কিডনি জনিত রোগে ভুগছেন তাদের অবশ্যই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। এই ডায়াবেটিক নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? মূলত তার প্রাথমিক স্টেজে দ্যাট মিন যেটা আমরা বলি যে সুগার, খালি পেটে সুগার, সেটা অবশ্যই 6-এর নিচে থাকতে হবে এবং কখনই এই র্যান্ডম আমাদের ছাতের উপরে যেন না ওঠে, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাকে প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে, প্রয়োজনীয় চেকআপে থাকতে হবে, নিয়মিতভাবে খাদ্য গ্রহণ করতে হবে, ওষুধ সেবন করতে হবে। এভাবে সে কি করবে, তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে। তারপরে হচ্ছে অতিরিক্ত পানি গ্রহণ। এখানে অতিরিক্ত পানি গ্রহণ বলতে বোঝাচ্ছি আমরা একজন ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি, কিডনি আক্রান্ত ব্যক্তি যে পরিমাণ মূত্র ত্যাগ করবে সেই মূত্রের পরিমাণের সাথে তাকে মিনিমাম 500 মিলিলিটার পানি অতিরিক্ত পরিমাণ গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে প্রোটিন জাতীয় খাবার 40 গ্রামের বেশি খাওয়া যাবে না, কারণ আমরা জানি প্রোটিন জাতীয় খাবারের বিপাকের ফলে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ তৈরি হয়। তো যেহেতু আমাদের বৃক্কে বিকলতার সম্মুখীন হয়েছে এবং বৃক্ক বিকল হয়ে গিয়েছে এবং এটি নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ আমাদের খুব বেশি পরিমাণে শরীরে জমে দিচ্ছে, সেই জন্য এটাকে আমাদের কি করতে হবে, রহিত করতে হবে এবং অবশ্যই প্রতিদিনের মিলের সাথে 40 গ্রামের বেশি আমাদের প্রোটিন খাওয়া যাবে না। পরবর্তীতে হচ্ছে ধূমপান থেকে বিরত থাকা এবং সর্বশেষে নিয়মিত চেকআপ বলতে বুঝছি যদি কোনো ব্যক্তির 50 বয়স হয় এবং তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক থাকে তাকে অবশ্যই প্রতিদিন নিয়মিতভাবে তাকে চেকআপ করতে হবে, তাকে নিয়ন্ত্রিত জীবনযাপন তাকে করতে হবে।
তো এই যে রোগগুলো আমরা দেখলাম যে বিকল হলো, বিকল লক্ষণ জানলাম, কারণ জানলাম এবং আমাদের কি কি করণীয় সেগুলো জানলাম। তো এর চিকিৎসাটা কি, চলো বন্ধুরা আমরা একটু জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে ডায়ালাইসিস। তোমরা কি বলতে পারো ডায়ালাইসিসটা কি? বন্ধুরা, ডায়ালাইসিস হচ্ছে একটি বৈষম্যবদ্ধ ঝিল্লির ভিতর দিয়ে যখন নির্বাচনমূলক ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কলোডাল দ্রব্য থেকে দ্রবীভূত পদার্থগুলোকে আলাদা করে নিব, সেটাকে বলতেছি আমরা ডায়ালাইসিস। তো আমাদের কিডনি বা বৃক্ককে আমাদের ডায়ালাইসিস করতে হলে আমরা কয়টা নিয়মে বা কয় ধরনের ডায়ালাইসিস পদ্ধতি আমরা অনুসরণ করি? বন্ধুরা, এটি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে হিমোডায়ালাইসিস এবং অপরটি হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। চলো বন্ধুরা আমরা একটু জেনে নেই যে হিমোডায়ালাইসিস পদ্ধতিটা কিভাবে করতে হয় এবং কেন করে বা কাকে বলে। আমরা দেখতে পাচ্ছি যে হিমোডায়ালাইসিস, এবং এখানে একটি ছবি দেখতে পাচ্ছি যে কিভাবে হিমোডায়ালাইসিসটা করা হচ্ছে। হিমোডায়ালাইসিস মানে হচ্ছে একটি কৃত্রিম বৃক্ক স্থাপন করা। এটা কিভাবে কি করা হচ্ছে? একটি মেশিন, ডায়ালাইসেট এবং কিছু দ্রবণের মাধ্যমে, কিছু টিউবের মাধ্যমে কৃত্রিম বৃক্ক স্থাপন করা হচ্ছে। সেই কৃত্রিম বৃক্কটি একটি মানব বৃক্কের অনুরূপ নীতি অনুসরণ করে বৃক্কের অনুরূপ কাজ করে থাকে। কিভাবে? সে রক্তকে পাম্প করে, হার্টকে পাম্প করে সে রক্তকে বৃক্কের মধ্যে এনে পরিশ্রুত করে আবার রক্তটাকে বিশুদ্ধ করে ফিরিয়ে দিচ্ছে, এবং ফলশ্রুতিতে সে কি করছে? মূত্র তৈরি করছে, এবং যে মূত্র তার দেহ থেকে বের হয়ে যাচ্ছে। এবং হেমিডায়ালাইসিস সিস্টেমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি, এখানে একজন আমরা হিউম্যান বডি দেখতে পাচ্ছি, এবং তার হাতের মধ্যে একটা ক্যাথেটার পরানো হয়েছে, এবং এই ক্যাথেটারটা একটা ধমনী, তার হাতের যে একটা ধমনীর মধ্যে প্রবেশ করানো হয়েছে, এবং এই ক্যাথেটারের একটা অংশ আমার মেশিনের সাহায্যে লাগিয়ে আবার পুনরায় সেটা শিরার মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা কেন কাজ করে এবং কিভাবে কাজ করে? আমাদের এই মেশিনের মধ্যে একটা ডায়ালাইসেট স্থাপন করা হচ্ছে। চলো বন্ধুরা আমরা একটু জানি যে ডায়ালাইসেটটা কি। ডায়ালাইসিসটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রবণ এবং আমার কি হচ্ছে বিভিন্ন পরিমাণ আয়নের পরিমাণ যখন নির্ধারিত রেখে একটা দ্রবণ তৈরি করা হচ্ছে, এবং এই টিউবটিকে হিমোডায়ালাইসিস পদ্ধতিতে সেট করা হচ্ছে যখন এই দ্রবণটির ভিতরে, তখন ওই সেটটার নামই হচ্ছে ডায়ালাইসেট। এবং এইভাবে একজন ব্যক্তি সাধারণত 4 থেকে 5 ঘন্টা তাকে এভাবে বসে থাকতে হচ্ছে, এবং তার রক্ত পরিশ্রুত করার জন্য তাকে সময় নিতে হচ্ছে। তো বন্ধুরা আমরা এখানে একটি ব্যাপার জেনে নিব যে হিমোডায়ালাইসিস মূলত কখন করতে হবে। যদি কোনো বৃক্ক আমার তাৎক্ষণিকভাবে বিকল হয়ে যায়, সেটাকে আমাদেরকে পরিচালিত করার জন্য বা নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশন করার জন্য আমার এই হিমোডায়ালাইসিসের প্রয়োজন হয়ে পড়ে, এবং একজন অসুস্থ ব্যক্তির সপ্তাহে অন্তত 2 বার হিমোডায়ালাইসিস করার প্রয়োজন হয়ে পড়ে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী ডায়ালাইসিস সম্পর্কে জেনে নিই। সেটি হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে পেশেন্টের উদরীয় গহ্বরে উদরীয় অঞ্চলে পেরিটোনিয়াম গহ্বরের ভিতরে একটি সেট বা ডায়ালাইসেট স্থাপন করা হচ্ছে, এবং এই ডায়ালাইসেটের মাধ্যমে আমার ডায়ালাইসিস দ্রবণটাকে তার উদরীয় গহ্বরের অঞ্চলে কিছুক্ষণের জন্য, দ্যাট ইজ 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেওয়া হচ্ছে, এবং ফলশ্রুতিতে তার থেকে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে সেটা ড্রেনেজ বেগে এসে জমিয়ে দেওয়া হচ্ছে। এবং এক্ষেত্রে দেখা যায় যে তাকে যে পেরিটোনিয়াম যে গহ্বরের মধ্যে যে ডায়ালাইসিসটি স্থাপন করা হচ্ছে সেটি তাকে দীর্ঘকালীন সময়ের জন্য রেখে দেওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা আমরা একটু জেনে নিব, এই যে হিমোডায়ালাইসিস শিখলাম এবং পেরিটোনিয়াম ডায়ালাইসিস শিখলাম, কোন ডায়ালাইসিসটি আমাদের রোগীদের জন্য সবচেয়ে বেশি উপকৃত এবং উপকারী? বন্ধুরা, এটি হচ্ছে হিমোডায়ালাইসিস। আর হিমোডায়ালাইসিস করার জন্য মূলত তোমার সরকারি খরচে তোমার 700 থেকে 1500 টাকা খরচ হয়, এবং বেসরকারিভাবে এটা 5000 টাকা পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা আমরা জেনে নেই যে আসলে যদি আমরা এই ডায়ালাইসিস প্রক্রিয়ায় না যাই এবং কিডনিকে সচল রাখতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এবং সেই ব্যবস্থাটির নামই হচ্ছে কিডনি প্রতিস্থাপন। তো কিডনি প্রতিস্থাপন বলতে আমরা কি বুঝি? যখন একজন সুস্থ ব্যক্তির দেহ থেকে একটি কিডনি নিয়ে এসে আমার গ্রহীতা ব্যক্তির কিডনিতে বা শ্রোণীচক্রের মধ্যে স্থাপন করা হয়, তখন সেটাকে আমরা বলবো বৃক্ক প্রতিস্থাপন। এবং এই বৃক্ক প্রতিস্থাপন হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য আমাদের চিকিৎসা ব্যবস্থা। এখানে আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি যে শল্যপাচার বা অপারেশনের মাধ্যমে দাতার দেহ থেকে কিডনিটাকে সংগ্রহ করা হচ্ছে,
এবং এই ছবিতে আমরা এখানে কিডনিটাকে ট্রান্সপ্লান্ট করছি। তো এই কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য আমাদের কিছু কিছু বিশেষ সতর্ক থাকতে হবে। চলো বন্ধুরা আমরা জেনে নিই যে এই কিডনি যখন আমরা প্রতিস্থাপন করব আমরা কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখবো। তো বন্ধুরা প্রথমে যে বিষয়টি খেয়াল রাখবো সেটা হলো 48 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতে হবে। 48 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন বলতে বুঝছি আমরা যেই ব্যক্তির দেহ থেকে আমরা কিডনিটা নিব সেই ব্যক্তির দেহ থেকে যে কাটার পর বা অপারেশন করার পর সেই কিডনিটাকে 48 ঘন্টার মধ্যে দাতা ব্যক্তির দেহে অবশ্যই গ্রহীত ব্যক্তির দেহে অবশ্যই এটাকে প্রতিস্থাপন করতে হবে। তারপরটি হচ্ছে বৃক্কটি অবশ্যই সুস্থ হতে হবে। সুস্থ হতে হবে বলতে বোঝাচ্ছে আমরা বিভিন্ন ধরনের সংক্রামক রোগ যেমন HIV এই ধরনের বিভিন্ন রোগ থেকে তাকে অবশ্যই বৃক্কটি মুক্ত থাকতে হবে। ব্লাড গ্রুপ এবং টিস্যুর ধরন এক হতে হবে। তার মানে হচ্ছে আমরা দাতা এবং গ্রহীতার ব্লাড গ্রুপ যেন অবশ্যই এক হয়। যেমন আমরা এখানে একটা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি, যেমন গ্রহীতা যিনি তার ব্লাড গ্রুপ যদি A পজিটিভ হয় তার মানে হচ্ছে তাকে অবশ্যই এই পজিটিভ কোনো ব্যক্তির দেহ থেকে কিডনিটাকে সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা পরবর্তী পয়েন্টটি আমরা জেনে নিই। পরবর্তী পয়েন্টটি হচ্ছে মূলত বৃক্ক প্রতিস্থাপনের পর এই যে 48 ঘন্টা আমরা বললাম যে 48 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতে হবে। এই 48 ঘন্টার ভিতরে অবশ্যই দাতা থেকে সংগ্রহ করে গ্রহীতার ভিতরে গ্রহীতার শ্রোণীচক্রের মধ্যে অপসারণ করে বৃক্কটি স্থাপন করতে হবে এবং দাতা বৃক্কটির ধমনী ও শিরার সাথে অবশ্যই ইউরিনারি ব্লাডারের সাথে সংযোগ স্থাপন করতে হবে অন্য একটি টিউবের মাধ্যমে, যাতে করে সহজেই ওই বৃক্ক থেকে নাইট্রোজেন বজ্র পদার্থ সহজেই ইউরিনারি ব্লাডারের মাধ্যমে গিয়ে ইউরিথ্রার মাধ্যমে আমাদের দেহ থেকে বের হয়ে আসে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী ব্যাপারটা একটু জেনে নিই। আসলে এটা হচ্ছে একটা হরমোনাল ক্রিয়া। এই হরমোনাল ক্রিয়া বলতে কি বুঝি? আমরা দেখলাম যে আমাদের মানব দেহকে পরিচালিত করার জন্য বিভিন্ন ধরনের হরমোন কাজ করে যাচ্ছে। তো এখানে আমরা আমাদের এই অধ্যায়ের জন্য যেই হরমোনগুলো আমাদের কার্যকরী ভূমিকা পালন করে সেটি হচ্ছে আমাদের প্রথমেই আমরা জানবো যে মূত্রের ঘনত্ব নির্ণয়ে কোন হরমোনটি হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে ADH হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা কোথায় অবস্থান, কিভাবে সিক্রেশন হচ্ছে, কেন সে সিক্রেশন হচ্ছে? মূলত আমাদের পশ্চাৎ মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে এর অবস্থান এবং এটি আমার পিটুইটারি গ্রন্থির মাধ্যমে দেহে প্রবেশ করছে এবং রক্তে বাহিত হচ্ছে। এর মৌলিক কাজই হচ্ছে আমার রক্তের ঘনত্বটাকে নিয়ন্ত্রণ করা। তার মানে হচ্ছে যখন আমার শরীরে প্রয়োজনীয় পরিমাণ পানি থাকে তখন অ্যান্টি ডাইউরেটিক হরমোন সিক্রেশন হয় না, কিন্তু যখন এই পানির পরিমাণ কমে যায় তখন আমাদের মস্তিষ্কের মধ্যে অসমো রিসেপ্টর এটা কোষকে উজ্জীবিত করে এবং তখন মস্তিষ্ক থেকে অ্যান্টি ডাইউরেটিক হরমোন আমার পিটুইটারি গ্রন্থির মাধ্যমে আমার রক্তের মধ্যে চলে আসে। তো বন্ধুরা পরবর্তী আমরা অংশটি দেখে নিই। এটি হচ্ছে রক্তের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ। আমাদের অ্যালডোস্টেরন নামক একটা হরমোন সিক্রেশন হয় এটা কর্টেক্স থেকে। তো এর মূল কাজ হচ্ছে আমাদের দেহে যে সোডিয়ামটা আছে এর মাত্রা নিয়ন্ত্রণ করে। এখানে রেনিন নামক হরমোনটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার পরবর্তী পয়েন্টটি হচ্ছে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ। রক্তের পিএইচ নিয়ন্ত্রণ সাধারণত আমরা জানি যে রক্তের পিএইচ হচ্ছে 7.4 এবং আমরা পিএইচ এর মান যদি আমাদের নরমালি 7-এর নিচে হয় সেটাকে আমরা অ্যাসিডিক হিসাব করি, যদি 7-এর উপরে হয় সেটা ক্ষারীয়, যদি 7 হয় তাহলে সেটা হচ্ছে নরমাল। এবং এই পিএইচ নির্ণয়ে আমাদের হরমোনের ভূমিকা অনস্বীকার্য। এবং বন্ধুরা আশা করি তোমরা এই পাঠটি শেষ করার মাধ্যমে এখানে গুরুত্বপূর্ণ হরমোনগুলোর নাম জেনেছো। আমি তারপরে তোমাদের সুবিধাতে আবার একটু রিভিউ করছি। আমাদের শরীরে মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণের জন্য ADH যেটি অ্যান্টি ডাইউরেটিক হরমোন কাজ করে। রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের জন্য অ্যালডোস্টেরন হরমোন এবং রেনিন হরমোন কাজ করে এবং রক্তের পিএইচ নিয়ন্ত্রণের জন্য আমাদের এখানে বাইকার্বনেট মূলকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আশা করি বন্ধুরা তোমরা পাঠটি বারবার দেখবে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমাদের বইয়ের সাথে মিলিয়ে আজকের পাঠটি দেখে তোমাদের সমস্যাটি সলভ করবে। তো বন্ধুরা চলো আমরা একটি ছোটখাটো মূল্যায়নে চলে যাই। প্রথম প্রশ্নটি হচ্ছে ডায়ালাইসিস কি? আশা করি তোমরা অলরেডি জেনে গেছো যে ডায়ালাইসিসটা কি। তারপরটি হচ্ছে রক্তের পিএইচ নিয়ন্ত্রণে বৃক্কের ভূমিকাটা লিখো। বৃক্কে তাৎক্ষণিক বিকলের কারণ ও লক্ষণ বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে
পেরিটোনিয়াল ডায়ালাইসিস কখন করতে হয় ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের জন্য একটি নির্ধারিত কাজ আমরা সেট করেছি, রেডি করেছি। তোমরা খুব দ্রুত লিখে নাও, বৃক্ক প্রতিস্থাপন কাকে বলে এবং প্রতিস্থাপনে অবশ্য স্মরণীয় বিষয়গুলো কি কি। তো আমাকে যেহেতু জানতে হবে যে বৃক্ক প্রতিস্থাপন কখন করতে হবে, সেহেতু অবশ্যই জানতে হবে যে প্রতিস্থাপনের জন্য আমরা কোন কোন বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখবো। তো বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি করে উপকৃত হয়েছ এবং এখানেই এই পাঠটির মাধ্যমে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়টি শেষ হলো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।